আসসালামু আলাইকুম। স্বাগতম ঢাকা কলেজের অনলাইন ভূগোল ক্লাসে। কেমন আছো বাবারা? নিশ্চয় সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমার সাথে আমার থার্ড ক্লাস। তো এতদিনে হয়তো বা আমার মনে হয় তোমরা ভূগোলের বই কিনে ফেলেছো, তাই না? সবাই কিনেছো না? সবার তো কিনে কিনে ফেলার কথা, কারণ আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। এখন পড়া একদম পুরো দমে পড়া শুরু। তো যাই হোক, আজকে গত ক্লাসে আমরা আমাদের প্রাকৃতিক ভূগোলের সেকেন্ড চ্যাপ্টার স্ট্রাকচার অফ আর্থ, পৃথিবীর গঠন, এই ইন্টেরিয়রটা পড়েছিলাম, তাই না? ভূ অভ্যন্তরের গঠন পড়েছিলাম, উপাদান এবং গঠন। মনে আছে? বাসায় পড়েছো? পড়তে হবে। আমরা আজকে ওই সেকেন্ড চ্যাপ্টারেরই আমরা আরেকটা টপিক আলোচনা করব, সেটা হচ্ছে ল্যান্ড ফর্ম, লোকেশন অ্যান্ড ফরমেশন অন আর্থ, অর্থাৎ ভূমিরূপের গঠন এবং এর অবস্থান সম্পর্কে আমরা আজকে পড়ব। হ্যাঁ, তো আজকে ভূমিরূপের আমরা অনেকগুলো ভূমিরূপ আছে, সেগুলোর মধ্যে আমরা আজকে মাউন্টেন সম্পর্কে আলোচনা করব। তো তোমাদের তার আগে, ক্লাস শুরু হওয়ার আগে, অনেকেই হয়তো আজকে নতুন এসেছো বা আমার সাথে আজকে তোমাদের হয়তো কেউ কেউ নতুন ক্লাসে জয়েন করেছো, পরিচয় হয় নাই। তাই আমি নতুনদের জন্য আমার নিজের পরিচয় আবার দিচ্ছি। আমি নাসরিন আক্তার, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তাহলে আজকে আমরা প্রথমে পড়ব, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে পৃথিবীর প্রধান প্রধান ভূমিরূপ। পৃথিবীর প্রধান প্রধান ভূমিরূপটা আমরা আলোচনা করব। তার আগে আজকের ক্লাসে আমরা ক্লাস থেকে কি জানবো সেটা সেই সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণাটা নিই। সেটা হচ্ছে যে পৃথিবীর প্রধান প্রধান ভূমিরূপটা দেখব, কি কি ধরনের ভূমিরূপ পৃথিবীতে আছে। এর মধ্যে আমরা একটা অংশ পড়ব, সেটা হচ্ছে পর্বত, মাউন্টেন। মাউন্টেন কাকে বলে, কেন এটা মাউন্টেন, অথবা মাউন্টেন আর হিলের মধ্যে পার্থক্য কী, মানে হচ্ছে পাহাড় অথবা পর্বতের মধ্যে পার্থক্য কী, কারণ দুটোই তো উঁচু ভূমি। কেন একটাকে পাহাড় বলছি আর কেন আর একটাকে পর্বত বলছি, এটা জানবো। সেই সাথে এই যে মাউন্টেন কত রকমের হতে পারে, কত প্রকারের হতে পারে, তার ডিটেলস আমরা আজকে দেখব। আশা করি এতক্ষণে তোমরা কলম পেন্সিল নিয়ে বসেছো সবাই, এবং সাথে সাথে সেইগুলো আমরা আঁকানোরও চেষ্টা করব। হ্যাঁ, প্রথমে চলে আসি পৃথিবীর ভূমিরূপ, মানে পৃথিবীর প্রধান প্রধান ভূমিরূপ কি। আমরা প্রতিবারেই বলেছি যে আমাদের যে ভূপৃষ্ঠটা, সেটার ভূমিরূপ কিন্তু মানে সমতল না, কোথাও দেখা যাচ্ছে উঁচু পর্বত, কোথাও বা মালভূমি, কোথাও সমভূমি, বিচিত্র তার রূপ। হ্যাঁ, স্থলভাগের রূপটা যেমন বিচিত্র, জলভাগের রূপও তেমন বিচিত্র। আমরা পড়ব ভূপৃষ্ঠের উপরের অংশ আজকের ক্লাসে। তো এই যে এই ভূমিরূপটা কখনো কখনো দেখা যাচ্ছে যে বড় বড় পর্বত বা পাহাড়সমূহ আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, আবার কখনো দেখা যাচ্ছে মালভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে সমভূমিতে রূপ নিচ্ছে, আবার দেখা যায় কিছু নিচু জায়গা বা সমুদ্র বা বিভিন্ন উপখাতগুলো সঞ্চিত হয়ে হয়ে সেখানে সেটা সমভূমির সৃষ্টি হচ্ছে। তো এই সমস্ত ভূমিটা আমাদের ভূগোলবিদগণ অর্থাৎ জিওমরফোলজিস্টগণ সমগ্র ভূমিরূপকে প্রধানত তিনটা ভাগে ভাগ করেছেন। এই তিনটা ভাগ কি, তোমরা যদি স্ক্রিনে দেখো, স্ক্রিনে দেখা যাচ্ছে যে আমি একটা মানে চিত্র দেখাচ্ছি, সেখানে লেখা আছে এক জায়গায় মাউন্টেন। তোমরা যদি একটু খেয়াল করো, মাউন্টেনটা কত উঁচু। তারপরে দেখা যাচ্ছে প্ল্যাটিউ, মাউন্টেন হচ্ছে পর্বত, প্ল্যাটিউ হচ্ছে মালভূমি, এবং আরেকটা দেখা যাচ্ছে প্লেন মানে ভূমি, সমভূমি। আর পাশে দেখা যাচ্ছে, দেখো, সি লেভেল মানে হচ্ছে সমুদ্র লেভেল, যেটা সমুদ্র সমতল থেকে দেখো সামান্য একটু উঁচু হচ্ছে প্লেন মানে সমতল ভূমি, তার থেকে আরেকটু উঁচু হচ্ছে প্ল্যাটিউ অর্থাৎ মালভূমি, এবং তার থেকে একদম সর্বোচ্চ উঁচু জায়গাগুলো হচ্ছে মাউন্টেন অর্থাৎ পর্বত। সুতরাং এই প্রধান পৃথিবীর যে কতগুলো ভূমিরূপ রয়েছে, এই ভূমিরূপগুলোকে জিওমরফোলজিস্টগণ প্রধানত তিনটি ভাগে, কয়টি ভাগে? তিনটি ভাগে ভাগ করেছেন। যে তিনটার নাম কি কি? একটা হচ্ছে পর্বত, মাউন্টেন, আর একটা হচ্ছে মালভূমি অথবা প্ল্যাটিউ, আর সমভূমি, এবং যাকে আমরা প্লেইন ল্যান্ড বলছি। তো আজকের ক্লাসে আমরা পড়ব হচ্ছে মাউন্টেন অর্থাৎ পর্বতকে। আমরা চলে যাই, পর্বত কাকে বলে, পর্বতের সংজ্ঞাটা কি। পর্বত হচ্ছে ভূপৃষ্ঠের অতি উঁচু
সুবিস্তৃত মানে অনেক জায়গা জুড়ে এবং খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে। কি বলেছি? ভূপৃষ্ঠের অতি উচ্চ সুবিস্তৃত ও খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে। সাধারণত পর্বতের উচ্চতা কত? 1000 মিটারের অধিক উচ্চ যে ভূমিটা সেটাকে পর্বত বলা হচ্ছে। আর পাহাড় কাকে বলা হচ্ছে? পাহাড় হচ্ছে 600 থেকে 1000 মিটারের মধ্যে যেগুলো উঁচু ভূমি, কিন্তু বিস্তৃত পর্বতের মতো এত বিস্তৃত না, তার চাইতে কিছুটা কম শিলাস্তূপকে পাহাড় বলে। তাহলে আমরা এখানে পাহাড় এবং পর্বত দুইটাকে আলাদাভাবে যদি আইডেন্টিফাই করতে চাই তাহলে কি বলবো? যে ভূপৃষ্ঠের অতি উচ্চ এবং সুবিস্তৃত খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে, যার উচ্চতা সাধারণত 1000 মিটারের অধিক। আর হচ্ছে পাহাড় হলো কি? পাহাড় নর্মালি 600 ভূপৃষ্ঠের 600 মিটার থেকে 1000 মিটার উচ্চতা বিশিষ্ট যে উচ্চ কিন্তু পাহাড় পর্বতের তুলনায় বিস্তার কম এমন শিলাস্তূপকে পাহাড় বলা হয়ে থাকে। এখানে একটা চিত্র দেওয়া আছে যেটা ফটোগ্রাফি, সেটা দেখা যাচ্ছে যে একটা পর্বতের চিত্র, এটা হিমালয় পর্বতের একটা ছবি দেওয়া আছে। আমরা তারপরে এখানে আরেকটা চিত্র দেখো, ওয়ার্ল্ড ম্যাপ, যেখানে মাউন্টেন অফ দ্য ওয়ার্ল্ড, যেখানে আমি দেখানো হয়েছে যে পৃথিবীর খুব উল্লেখযোগ্য কিছু পর্বতের ছবি এখানে দেওয়া আছে। তোমরা যদি আমি ধরে নিচ্ছি তোমরা কিন্তু প্রত্যেকটা মহাদেশ চেনো। হ্যাঁ, যদি আমরা যখন ক্লাসে করি তখন কিন্তু মানচিত্রগুলো বাসায় মানে হোমওয়ার্কও দিই এবং ক্লাসে প্র্যাকটিস করি। এখানে তোমরা নিশ্চয়ই উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, এশিয়া, আফ্রিকা এবং অস্ট্রেলিয়া এই মহাদেশগুলোর সম্পর্কে তোমাদের ধারণা আছে। হ্যাঁ, তো চিত্রে যদি তোমরা দেখো যে উল্লেখযোগ্য কিছু পর্বতের নাম দেওয়া আছে। এশিয়ার মধ্যে দেখো হিমালয়, ইউরোপে আল্পস, দক্ষিণ আমেরিকায় আন্দিজ, তারপরে হচ্ছে উত্তর আমেরিকায় রকি। এই যে উল্লেখযোগ্য কিছু পর্বতের চিত্র আমি মানে পর্বতেরকে লোকেট করে একটা ওয়ার্ল্ড ম্যাপ এখানে দিয়েছি। হ্যাঁ, তোমরা বাসায় কিন্তু এই চিত্রটা প্র্যাকটিস করবা, সাথে কোথায় কোন পর্বতগুলো উল্লেখযোগ্য পর্বতগুলো অবশ্যই আঁকাবা এবং ওইখানে লিখে রাখবা, তাহলে তোমাদের এই করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা তো পর্বতের সংজ্ঞা জানলাম, তারপর পাহাড় কাকে বলে এটাও জানলাম। এখন এই পর্বত মানে কি, কত প্রকার এবং কিভাবে গঠিত হয় সেটা সম্পর্কে আমাদের জানব। পর্বত নানাভাবে গঠিত হয়, তবে কয়টা বেজ আছে, যেমন হচ্ছে উৎপত্তির কারণ এবং পর্বতের গঠন অনুসারে পর্বতকে মোটামুটি 5টি ভাগে ভাগ করা হয়েছে। মানে ইন জেনারেল এটাকে 5টি ক্লাসিফিকেশন করা হয়েছে। সেগুলো কি? প্রথমটা হচ্ছে ভঙ্গিল পর্বত বা ভাঁজ পর্বত, যেটাকে ইংলিশে আমরা বলি ফোল্ড মাউন্টেন। তারপরে হচ্ছে স্তূপ পর্বত, যেটাকে ব্লক মাউন্টেন বলা হয়। ল্যাকোলিথ পর্বত, ল্যাকোলিথ মাউন্টেন। আর একটা হচ্ছে আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত, যেটাকে ভলকানিক মাউন্টেন বলে। এবং সর্বশেষ হচ্ছে ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত, যেটাকে আমরা ইরেশনাল অথবা রেসিডুয়াল মাউন্টেন বলে থাকি। তাহলে আমরা কয়টা জানলাম? উৎপত্তির কারণ এবং গঠন অনুসারে পর্বতকে কয়টা ভাগে ভাগ করা হয়? 5টা ভাগে। একটা হচ্ছে ভাঁজ পর্বত, স্তূপ পর্বত, ল্যাকোলিথ পর্বত এবং হচ্ছে ল্যাকোলিথ আগ্নেয়জাত এবং সঞ্চয়জাত পর্বত, আর হচ্ছে ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত। এখন আমরা প্রত্যেকটি পর্বতকে আলাদা আলাদাভাবে দেখব কোনটা কি পর্বত কিভাবে সৃষ্টি হয়েছে। হ্যাঁ, প্রথমেই আসি ভঙ্গিল পর্বত বা ফোল্ড মাউন্টেন। এটা কি? বিস্তৃত অঞ্চল জুড়ে শিলায় ঢেউয়ের মতো যে ভাঁজ পড়ে যে পর্বতের সৃষ্টি হয় তাকে বলা হয় ভঙ্গিল পর্বত। কি? বিস্তৃত অঞ্চল জুড়ে শিলায় যে ঢেউয়ের মতো ভাঁজ সৃষ্টি হয় তাকে হচ্ছে ভঙ্গিল পর্বত বা ফোল্ড মাউন্টেন বলা হয়ে থাকে। এখন এই ফোল্ড মাউন্টেন বা ভঙ্গিল পর্বতটা কিভাবে সৃষ্টি হয়? হ্যাঁ, এই ভঙ্গিল পর্বতটা সৃষ্টির সম্পর্কে অনেক ধরনের অভিমত রয়েছে, বিভিন্ন রকমের ব্যাখ্যাও রয়েছে। তবে এই পর্বতটা সৃষ্টির পিছনে ভূ আন্দোলন একটা অন্যতম কারণ হলেও ভঙ্গিল পর্বত সৃষ্টির জন্য বর্তমানে প্লেট টেকটনিক থিওরিটা খুব গ্রহণযোগ্য। প্লেট টেকটনিক থিওরি সম্পর্কে তোমাদের এখনও লেসনের যে ক্লাস অনুসারে এখনও আসে নাই, পরবর্তীতে আসবে। তবে শুধু টার্মটা তোমরা একটু মনে রাখবা যে প্লেট টেকটনিক
শব্দটা, পাত সঞ্চালন, বাংলায় যেটাকে বলে পাত সঞ্চালন, যেটাকে আমরা ইংলিশে বলি প্লেট টেকটনিক। এই প্লেট টেকটনিক মতবাদটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। এই মতবাদ অনুসারে আমরা যেটা জানি যে আমরা কিন্তু জেনেছি যে ভূপৃষ্ঠের যে উপরে যে ভূমিরূপটা বিভিন্ন রকম প্রাকৃতিক শক্তি কোনগুলো, যেগুলো হচ্ছে সূর্যতাপ, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, হিমবাহ, এগুলো দ্বারা প্রতিনিয়ত ক্ষয়প্রাপ্ত হচ্ছে। ক্ষয়প্রাপ্ত হয়ে এগুলো কোথায় যাচ্ছে? পার্শ্ববর্তী সমুদ্রে তলানি হিসাবে জমা পড়ছে। এই তলানিতে জমা পড়ার কারণে সমুদ্রের তলদেশটা আস্তে আস্তে ভরাট হচ্ছে। তখন মহাদেশীয় পাত এবং মহাসাগরীয় পাতগুলো একটা অপরটির দিকে অগ্রসর হওয়ার কারণে সে জায়গায় পার্শ্ব চাপের সৃষ্টি হচ্ছে। পার্শ্ব চাপের সৃষ্টির কারণে মাঝখানে যে তলানিগুলো, পলিগুলো সঞ্চিত হলো, পাললিক যে নবীন যে শিলাগুলো সঞ্চিত হলো, সেগুলো পার্শ্ব চাপের কারণে কি হলো, দুই দিক থেকে যদি কোনো কিছু আমরা চাপ দিই, প্রেস দিই, দেখবে মাঝখানের জায়গাটা এভাবে ঢেউর আকারে কুঞ্চিত হবে। যেমন তোমরা এখানে চিত্রে যদি দেখো, পাশে একটা চিত্রে আছে যে কিভাবে ভঙ্গিল পর্বতটা কুচকাচ্ছে। আরও আমরা যদি পরের চিত্রটা দেখি যে ভঙ্গিল পর্বত সৃষ্টির কারণে এখানে দেখো কিভাবে সৃষ্টিটা হচ্ছে। যেখানে হচ্ছে যে আমি প্রথমে বলেছি দুই পাশ যখন এই ভূমিরূপের বিভিন্ন রকম প্রাকৃতিক শক্তিসমূহ দ্বারা যখন এগুলো ক্ষয়প্রাপ্ত হয়, তখন এভাবে তলানির মতো জমে তখন দুই পাশে দুইটা ল্যান্ড দেখছো বা মহাদেশ বা ভূমিরূপ, সেটা পার্শ্বচাপের সৃষ্টি করছে। এখানে বর্তমানে আমরা যদি দেখি যে হিমালয় পর্বত বা আল্পস পর্বত, এই পর্বতটার এখন যেখানে অবস্থান, এখানে বহু যুগ আগে কিন্তু পর্বত ছিল না। সেখানে ছিল টেথিস নামক একটা সাগর। সেই সাগরে কি হলো যে এই সাগরের টেথিস সাগরের দুপাশে উত্তর দিকে ছিল আঙ্গারা ল্যান্ড নামে একটা প্লেট, এবং হচ্ছে দক্ষিণে ছিল গন্ডোয়ানা ল্যান্ড, যেটা হচ্ছে বর্তমানে আঙ্গারা ল্যান্ডটা হচ্ছে এশীয় পাতের অংশবিশেষ, আর গন্ডোয়ানা ল্যান্ডটা হচ্ছে ভারতীয় প্লেটের অংশবিশেষ। এই যে টেথিস সাগরে তার দুই পাশের থেকে ভূমিরূপগুলো থেকে বিভিন্ন পদার্থসমূহ ক্ষয়িত হয়ে টেথিস সাগরের তলদেশে জমতে থাকে। জমতে আস্তে আস্তে যখন এই তলদেশটা নিচের দিকে চলে যায় এবং ভরাট হতে থাকে, তখন গন্ডোয়ানা ল্যান্ড এবং আঙ্গারা ল্যান্ড দুটো পাশাপাশি সামনের দিকে সম্মুখ দিকে অগ্রসর হতে থাকে। অগ্রসর হতে হতে তখন চাপের সৃষ্টির কারণে মাঝখানে এই হিমালয় পর্বতের সৃষ্টি হয়। মূলত ভঙ্গিল পর্বত এইভাবেই সৃষ্টি হয়, যেখানে তোমরা কিন্তু এখানে দুটো চিত্র দেখছো। আমরা যদি ডান পাশের চিত্রটা দেখি, এখানে টেথিস সাগর থেকে কিভাবে হিমালয় পর্বতের সৃষ্টি সেটা দেখানো হলো। প্রথম চিত্রে দেখো যে ক্ষয়িত পদার্থগুলো টেথিস সাগরের তলদেশে জমতে আরও নিচে, দ্বিতীয়টা আরও বেশি জমেছে। পরেরটা হলো পার্শ্ব চাপের সৃষ্টি করছে। পার্শ্ব চাপের সৃষ্টির কারণে মাঝখানে যে পাললিক শিলাস্তরটা সেটা আস্তে আস্তে কুঞ্চিত হচ্ছে এবং ভাঁজের সৃষ্টি হয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হচ্ছে। এটা গেল ভঙ্গিল পর্বত সৃষ্টির কারণ। এখন আমরা দেখি যে ভঙ্গিল পর্বত সৃষ্টির বৈশিষ্ট্য মানে প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি। ভঙ্গিল পর্বত হচ্ছে বা ভাঁজ পর্বতের প্রধান উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে যে এটার ভাঁজই হচ্ছে তার প্রধান বৈশিষ্ট্য। আর এই পর্বতগুলোর সব শৃঙ্গ আছে, অনেকগুলো উপরে ক্রাউন আছে। আর এই পর্বতগুলো স্তরযুক্ত হয়, নরম পাললিক শিলা দ্বারা গঠিত হয় এবং এইগুলো জীবাশ্ম বিশিষ্ট হয়। এই পর্বতের যেহেতু জীবাশ্ম বিশিষ্ট হয়, কারণ এগুলো তো বিভিন্ন ক্ষয়িত পদার্থগুলো জমে হয়, যার কারণে এখানে জীবাশ্ম পাওয়া যায়। আর এই পর্বতের শিলাস্তরে মাঝে মাঝে সবসময় যে পাললিক দিয়ে গঠিত তা না, মাঝে মাঝে আগ্নেয় বা রূপান্তরিত শিলাও দেখা যায়। আর পৃথিবীর যত দীর্ঘ এবং উচ্চতম পর্বতগুলো রয়েছে সেগুলো সবই হচ্ছে ভঙ্গিল পর্বত শ্রেণীর পর্বত। আর এখানে দীর্ঘ ফল্ট লাইন এই পর্বতগুলোতে লক্ষ্য করা যায়। এখানে আমরা যদি দেখি যে মেইন ফল্ট মাউন্টেন সেগুলো হচ্ছে আল্পস, রকি, তারপরে হচ্ছে আন্দিজ, হিমালয়, এগুলো হচ্ছে প্রধান ফল্ট মাউন্টেন। এটা আমাদের গেল একটা মাউন্টেনের আমরা হচ্ছে পরবর্তীতে স্তূপ পর্বত বা এটাকে বলা হচ্ছে ব্লক মাউন্টেনে আমরা চলে যাই। ব্লক মাউন্টেনটা কি? ব্লক মাউন্টেন বা স্তূপ পর্বত এটা কিভাবে গঠিত হয়?
প্রবল ভূ আলোড়নের কারণে ভূপৃষ্ঠ কখনো কখনো সংকুচিত এবং প্রসারিত হয়। এই সংকুচিত এবং প্রসারিত হতে হতে কি হয়, মাঝে মাঝে ভূপৃষ্ঠে ফাটলের সৃষ্টি হয়। এই ফাটলগুলোকে সাধারণত ফল্ট লাইন বলা হয়। তখন হয় কি, ফল্ট লাইন বরাবর কখনো কখনো দেখা যাচ্ছে যে কোনো কোনো তোমরা চিত্রটা দেখো যে এখানে একটা চিত্র আছে, দ্বিতীয় চিত্রের পাহাড়টার নিচে ওখানে একটা দুই পাশে দুটো দাগ দেখা যাচ্ছে, তাই না? এটা হচ্ছে মানে প্রচণ্ড পার্শ্বচাপের কারণে বা সংকোচন বা প্রসারণের কারণে এই ভূপৃষ্ঠটা ফাটল ধরলো। ফাটল ধরার কারণে এটাকে ফল্ট লাইন বলা হয়। যখন পার্শ্বচাপ বেশি হয় তখন দুটা ঘটনা ঘটে। একটা হয়তো মাঝখানে যে ফাটল লাইন বরাবর মাঝখানে যে ভূমিটা সেটা হয়তো উপরের দিকে উঠে যাবে, উঠে পর্বতের মতো অবস্থান করে। আবার কখনো কখনো দেখা যায় যে মাঝখানের জায়গাটুকু নিচে বসে যে দুই পাশের যে ভূমিটুকু সে দুটো পর্বতের মতো দণ্ডায়মান থাকবে। যেটা মাঝখানের অংশ, দ্বিতীয় চিত্র যেখানে দেখছো যে দুই পাশের ভূমি পার্শ্বচাপের কারণে মাঝখানের ভূমিটা উঁচু হয়ে গেল, সেটাকে বলা হচ্ছে স্তূপ পর্বত। আর যেটা নিচে বসে গেল, থার্ড যে চিত্রটা, সেটাকে বলা হচ্ছে গ্রহস্থ উপত্যকা। এই ভূমিরূপগুলা সাধারণত পৃথিবীর যেসব অঞ্চলগুলোতে বা যে জায়গায় এই পর্বতটা দেখা যায় সেখানে সেটা হচ্ছে ভারতের বিন্ধ্য এবং হচ্ছে সাতপুরা পর্বত, দুইটা হচ্ছে স্তূপ পর্বত, যার নর্মদা নদী হচ্ছে গ্রহস্থ উপত্যকা। আর হচ্ছে জার্মানির ব্ল্যাক ফরেস্ট আর ফ্রান্সের ভোজ পর্বত, এই দুইটা পর্বত হচ্ছে আবার স্তূপ পর্বতের উৎকৃষ্ট উদাহরণ বলা যেতে পারে। এখন আমরা হলো স্তূপ পর্বতের বা ব্লক মাউন্টেনের মানে প্রধান যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো কি কি সেগুলো যদি দেখি, স্তূপ পর্বতের ঢাল খুব খাড়া হয়। যেহেতু এটা খাড়া হয় এই কারণে এটা তো হঠাৎ করে ভূ আন্দোলনের কারণে হয়, ধীরে ধীরে হয় না, যার কারণে এর স্লোপটা খাড়া হবে। আর ভূপৃষ্ঠ থেকে এটা হঠাৎ হয় বলে আমি যেটা বলেছি যে খাড়া হয়ে আসে বলে এটা আসলে অনেক বেশি খাড়া ঢাল বিশিষ্ট হয়। আর মহাদেশের কোনো কোনো অঞ্চলে এটা বিচ্ছিন্নভাবে স্তূপ পর্বত দেখা যায়। এই পর্বত কিন্তু খুব বেশি উঁচু হয় না, যেটা ভঙ্গিল পর্বতগুলো যেমন অনেক বেশি মানে উঁচু হয়ে থাকে, ওই ভঙ্গিল পর্বতের মতো কিন্তু স্তূপ পর্বত অত উঁচু হয় না। আর পর্বতের চূড়া চ্যাপ্টা আকৃতির হয়, যেটা আমরা ভঙ্গিল পর্বতে দেখেছি কি অনেকগুলো শৃঙ্গ থাকে, হ্যাঁ, অনেক উঁচু থাকে, মানে ক্রাউন থাকে, যেটা কিন্তু এই স্তূপ পর্বতে থাকে না। আর পর্বতে তো শৃঙ্গ থাকেই না, যেহেতু এটা চ্যাপ্টা থাকে সুতরাং এখানে শৃঙ্গ থাকে না। তো এটা হচ্ছে ব্লক মাউন্টেন গেল, অর্থাৎ স্তূপ পর্বত, আমাদের দ্বিতীয় পর্বত ক্লাসিফিকেশন গেল। এখন আমরা থার্ড ক্লাসিফিকেশনটায় চলে আসি, সেটা হচ্ছে ল্যাকোলিথ মাউন্টেন অর্থাৎ ল্যাকোলিথ পর্বত। ল্যাকোলিথ পর্বতটা কি? আমরা যখন গত ক্লাসে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন বিন্যাস যখন পড়েছিলাম, স্তর বিন্যাস, তখন আমরা কি পড়েছি যে পৃথিবীর অভ্যন্তরে বিভিন্ন রকম উপাদান দিয়ে গঠিত এবং এই উপাদানগুলো এত বেশি তাপ এবং চাপে থাকে যে সেগুলো কিন্তু কঠিন অবস্থায় নেই, সেগুলো অতিরিক্ত তাপ এবং চাপে সেগুলো মোটামুটি কঠিন অবস্থা থেকে বেশি নমনীয় অবস্থায় আছে। অর্থাৎ অতিরিক্ত তাপ এবং চাপে একেবারে কিন্তু গলিত অবস্থায় থাকে না, একটু চটচটে অবস্থায় থাকে। তেমনি পৃথিবীর অভ্যন্তরে এই পদার্থগুলো খুব গলিত এবং বিভিন্ন রকম খনিজ পদার্থ সাথে বাষ্প, এগুলো কিন্তু পৃথিবীর অভ্যন্তরে আছে। এই পদার্থগুলো সবসময় চেষ্টা করে ভূপৃষ্ঠের দিকে উঠে আসার। ভূপৃষ্ঠের দিকে তোমরা যখন দেখবা, যখন বাসায় অবশ্যই তোমরা দেখেছো ভাত রান্না করার সময় কি হয়, ভাত যখন খুব ফুটে, পানি হাঁড়িতে যখন পানিটা খুব ফুটে, তখন তার উপর যদি তোমরা কোনো ঢাকনা দিয়ে রাখো, তখন কি হয়, অতিরিক্ত উত্তাপের কারণে ঢাকনাটা মানে ওই বাষ্প সহ পানিটা উপরের দিকে উঠে আসার চেষ্টা করে। তেমনি পৃথিবীর অভ্যন্তর ভাগে কিন্তু এরকম আরও বেশি টেম্পারেচার। আমরা জানি কি পৃথিবীর কোরে টেম্পারেচার আমরা গত ক্লাসে পড়েছি, একেবারে কোরে তাপমাত্রা কত মনে আছে? মনে নাই না? হ্যাঁ, ঠিক ধরেছ। কত? ৩,৫০০ থেকে প্রায় ৫,০০০ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পৃথিবীর কোরে। তার মানে তাপ, এত বেশি তাপের কারণে পদার্থগুলো সবসময়
মানে তার সাথে তো বাষ্প আছে, এই গলিত পদার্থগুলো সবসময় কি করছে, উপরের দিকে উঠার চেষ্টা করছে। তো উঠার চেষ্টা করার কারণে দেখা যায় যে যেই সব জায়গায় ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে দেখা যাবে দুর্বল অংশগুলো থাকে, সেই দুর্বল জায়গাগুলোকে মানে ফাটিয়ে ফাটিয়ে সেই উপরের দিকে উঠার চেষ্টা করে, কিন্তু সবসময় কিন্তু ভূপৃষ্ঠ ভেদ করে একদম বাহিরে আসতে পারে না। তখন কিছু কিছু ভূপৃষ্ঠের বিভিন্ন ভূ অভ্যন্তরের বিভিন্ন স্তরে একেবারে বাহিরে না, ভূপৃষ্ঠের একেবারে বাহিরে না, তার নিচে কিছু কিছু জায়গায় এগুলো সঞ্চিত হয়ে শীতল হয়ে পাহাড়ের মতো আকার ধারণ করে, যেটা দেখতে অনেকটা গম্বুজের মতো, যাকে এই কারণে ল্যাকোলিথ পাহাড় বলা হয়, ল্যাকোলিথ পর্বত বলা হয়। এইগুলো ওরকম ভূপৃষ্ঠের নিচে এবং ভূ অভ্যন্তরে সঞ্চিত হয়ে পর্বতের সৃষ্টি করে। এটাকে বলা হয় ল্যাকোলিথ পর্বত। এই পর্বতগুলো কোথায় আছে? এটা মার্কিন যুক্তরাষ্ট্রের ডাকোটা প্রদেশের ব্ল্যাক হিলস একটা পর্বত হচ্ছে, যেটাকে বলা হয় ল্যাকোলিথ পর্বত। তো এই ল্যাকোলিথ পর্বতের যদি আমরা জেনারেল বৈশিষ্ট্য কি যদি দেখি, এটা সাধারণত গম্বুজ আকৃতির হবে। মানে হচ্ছে তোমরা এখানে চিত্রে দেখো, একটা উপরে যে চিত্রটা, এটা একটা ফিচারের মতো। নিচের ভূপৃষ্ঠের একেবারে অভ্যন্তর থেকে গলিত লাভাগুলো যখন উপরের দিকে উঠে আসছে, উঠে এসে একেবারে কিন্তু ভূপৃষ্ঠের বাইরে আসতে পারে না, তখন কি করছে, বিভিন্ন লেয়ারের শিলার বিভিন্ন লেয়ারের যে এগুলো জমা হচ্ছে, জমা হয়ে শীতল হচ্ছে, হয়ে সেখানে কিন্তু পাহাড়ের মতো গম্বুজের মতো পাহাড়ের সৃষ্টি করছে। এটা এই প্রথম চিত্রতে কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আর পরের যে চিত্রগুলো আমি দিয়েছি সেগুলো কিন্তু সব ফটোগ্রাফি, একদম রিয়েল ছবিগুলা, যে কেমন হয় আসলে গম্বুজ পর্বতগুলো দেখতে কেমন হয়। হ্যাঁ, তোমরা দেখে মনে হয় ঠিকই মানে বুঝতে পারছো। তো গম্বুজ পর্বত, ল্যাকোলিথ পর্বতের বৈশিষ্ট্য হচ্ছে এটার আকৃতি অবশ্যই গম্বুজ আকৃতির হবে এবং উচ্চতা কিন্তু কম হবে, ঢালও সামান্য খাড়া হবে, আর এটা বেশি স্থানব্যাপী হবে না, অল্প স্থানব্যাপী। কারণ হচ্ছে যে অভ্যন্তর থেকে এটা যেহেতু উপরের দিকে আসছে, যার কারণে একটা বিশাল জায়গা নিয়ে কিন্তু আসবে না। এটা কিছু যেখান থেকে ভূপৃষ্ঠ দুর্বল অংশ পাবে সেখান দিয়ে এটা বের হওয়ার চেষ্টা করবে, সুতরাং এর স্থানটা বিশাল ব্যাপী হবে না। আর এর তো কোনো শৃঙ্গ হওয়ার কথা না, কারণ এটা যেহেতু ভূ অভ্যন্তরে এই পাহাড়টার পর্বতটার অবস্থান। তো ল্যাকোলিথ পর্বতটা আমরা গেল, আমরা এর পরবর্তী পর্বতটা কি এটা একটু দেখি। পরবর্তী পর্বত হচ্ছে আগ্নেয় পর্বত বা ভলকানিক মাউন্টেন। আমরা ভলকানিক শব্দটার সাথে দেখে বুঝতে পারছি যে এই পর্বতটা আসলে কিভাবে সৃষ্টি হয়, তাই না? কিছু ধারণা পাচ্ছি না আমরা যে ভলকানিক পর্বতটা কিভাবে হয়। আমরা ওই ল্যাকোলিথ পর্বতের মতোই ভলকানিক পর্বতটা হচ্ছে যে আমরা জানি ভূ অভ্যন্তরের যে গলিত লাভাগুলো, যেগুলো ভূ অভ্যন্তর থেকে উপরের দিকে উঠে এসে যখন মানে ভূপৃষ্ঠের বাহিরে আসতে পারে না, তখন সেটা ল্যাকোলিথ পর্বতের সৃষ্টি হলো। আর আগ্নেয় পর্বতের ক্ষেত্রে কি হচ্ছে, এই যে গলিত লাভাগুলো, বাষ্প, বিভিন্ন পদার্থগুলা যখন ভূপৃষ্ঠের বা ভূ অভ্যন্তরের বিভিন্ন দুর্বল অংশগুলোকে ফাটিয়ে সেটা মানে প্রচণ্ড অনেক সময় বিস্ফোরক আকারে, কখনো বা শান্তভাবে, কখনো বা ধীরে ধীরে মানে বাহিরে, ভূপৃষ্ঠের বাহিরে উৎক্ষেপিত হয়ে মানে এটা প্রবাহিত হতে থাকে, অথবা আস্তে আস্তে জমতে জমতে এই পর্বতের সৃষ্টি হয়। তোমরা প্রথম চিত্রটা দেখো যে পৃথিবীর অভ্যন্তরটা কতটা উত্তপ্ত দেখা যাচ্ছে। এই যে বিভিন্ন মানে ফাটল জায়গা দিয়ে পৃথিবীর এই গলিত পদার্থগুলো, ভূ অভ্যন্তরের গলিত লাভা, ভস্ম, বিভিন্ন পদার্থগুলো যখন ভূপৃষ্ঠের উপরে উঠে আসছে, তখন এটা আস্তে আস্তে এগুলো দেখা যাচ্ছে 2-1 বছর বা 6 মাস, 9 মাস, 2-3 বছর পর পর করে এই লাভাগুলো উদ্গীরণ হচ্ছে। হয়ে এগুলো কি হয়, একবার উদ্গীরণ হয়, হয়ে ভূপৃষ্ঠে এগুলো জমে শীতল হয়, হয়ে ওই জায়গাটা একটা আস্তর পড়ে। আবার দেখা যাচ্ছে 2-1 বছর পরে যখন আবার পড়ছে, এভাবে বছরের পর বছর, কালের পর কাল, এভাবে জমে জমে এই লাভাগুলো জমে জমে পর্বতের মতো উঁচু ভূমিরূপের সৃষ্টি হচ্ছে, আস্তে আস্তে এটা উঁচু হচ্ছে। আর এই পর্বতগুলো সবই কিন্তু এই আগ্নেয় বিভিন্ন লাভা দ্বারা গঠিত পদার্থগুলো দিয়ে। তো এইভাবেই আগ্নেয় পর্বতের সৃষ্টি হচ্ছে। তো আগ্নেয় পর্বতগুলোর মধ্যে উল্লেখযোগ্য পর্বত হচ্ছে জাপানের ফুজিয়ামা, তারপরে হচ্ছে ইতালির ভিসুভিয়াস, হাওয়াই দ্বীপের মাউনা লোয়া। এগুলো হচ্ছে একেবারে উল্লেখযোগ্য, মানে খুব নামকরা আগ্নেয় পর্বত, যেগুলো তোমরা অনেকেই এই নামগুলো জানো। দেখো একটা চিত্র, নিচে একটা ফটোগ্রাফি আছে, যেটা জাপানের ফুজিয়ামা পর্বতের একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। হ্যাঁ,
এখন দেখি যে এই আগ্নেয় পর্বতের প্রধান বৈশিষ্ট্যগুলো কি। প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে এই লাভা স্তরের মধ্যে, এই আগ্নেয় পর্বতের যে লাভা স্তর, এগুলোর মাঝে প্রস্তরখণ্ড এবং ছাই পাওয়া যায়। আবার এর উচ্চতা এবং ঢাল নর্মালি মাঝারি আকৃতির হয়। কারণ হচ্ছে যে যেহেতু ভূ অভ্যন্তর থেকে পদার্থগুলো জমে জমে এগুলো উঁচু হয়, যার কারণে খুব বেশি উঁচু হয় না। আর এই পর্বতের আকৃতি অনেকটা ফানেল আকৃতির হয়, জাস্ট এরকম ফানেল আকৃতির হয়, হ্যাঁ, শঙ্কু আকৃতির যেটা বলা হয়ে থাকে, মোচার মতো এই ধরনের হয়ে থাকে। কারণ এটা যে জ্বালামুখগুলো দিয়ে লাভা মানে লাভা বের হতে থাকে, সে জ্বালামুখের মধ্যে এগুলো আস্তে আস্তে উঁচু হয়ে হয়ে পর্বতের মতো আকার ধারণ করে, তাই এটাকে বলা হয় যে এটা অনেকটা ফানেল আকৃতির হয়ে থাকে। তো এটা হচ্ছে আগ্নেয় পর্বত এই ধরনের। আচ্ছা, এর পরের আমরা পর্বতটা দেখি, সেটা হচ্ছে ক্ষয়জাত পর্বত। ক্ষয়জাত পর্বত, যেটাকে ইরোশনাল বা রেসিডুয়াল মাউন্টেন বলা হয়ে থাকে, এটা কি পর্বত? আমরা জানি যে ভূপৃষ্ঠ বিভিন্ন রকম উপাদানে গঠিত। কোনো কোনো উপাদান আছে যে খুব নরম, মানে বিভিন্ন শিলা আছে যেগুলো অনেক নরম, আবার কিছু শিলা আছে যেগুলো খুব কঠিন প্রকৃতির। যেসব শিলাগুলো নরম প্রকৃতির, সেগুলো কি হয় যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তিগুলো, যেমন সূর্যতাপ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, হিমবাহ, এগুলো দ্বারা খুব দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে যেতে পারে এবং ক্ষয় হয়ে সেগুলো হয়তো কোনো সমুদ্রের তলদেশে বা নিচু এলাকায় সেটা জমা হয়। আর কঠিন শিলাটা কিন্তু দণ্ডায়মান অবস্থায় থাকে। এই কঠিন শিলাটা কীভাবে থাকে? অনেকটা পাহাড়ের আকৃতি বা পর্বতের আকৃতির মতো অবশিষ্ট হিসাবে থাকে। তো এইটাই হচ্ছে যে উপরের যে নরম শিলাস্তর বা নরম মাটির যখন ক্ষয় হয়ে যায়, ক্ষয় হয়ে যে শিলা পর্বতের আকারে মানে দাঁড়িয়ে থাকে বা দণ্ডায়মান অবস্থায় থাকে, সেটাকে বলা হচ্ছে ক্ষয়জাত পর্বত। কারণ ক্ষয় হয়ে এই পর্বতের সৃষ্টি হয় বলে একে ক্ষয়জাত পর্বত বলা হয়। অথবা মালভূমির উপরের অংশ ক্ষয় হয়ে যে পর্বতের মতো সৃষ্টি হয়ে থাকে বা মানে অবশিষ্ট থাকে, সেটাকেও বলা হচ্ছে যে অবশিষ্ট পর্বত। তো যাই হোক, ক্ষয়জাত পর্বতটা হচ্ছে একটা আগের কোনো একটা পর্বতকে ক্ষয়প্রাপ্ত হয়ে যে অংশটুকু থাকে, অবশিষ্ট যে অংশটুকু থাকে, সেটাকে ক্ষয়জাত পর্বত বলা হয়ে থাকে। এর উদাহরণ যদি দেখি, এটা হচ্ছে ভারতের আরাবল্লী, তারপরে হচ্ছে যে ইউরোপের সিয়েরা নেভাদা এবং উত্তর আমেরিকার হচ্ছে অ্যাপোলিশিয়ান পর্বত হচ্ছে এই ক্ষয়জাত পর্বতের একটা উল্লেখযোগ্য উদাহরণ। আর এটার বৈশিষ্ট্য কি? এই বৈশিষ্ট্য হচ্ছে, মানে জেনারেল বৈশিষ্ট্য হচ্ছে, ক্ষয়জাত পর্বতের ক্ষয়চিহ্ন থাকে এবং এটা যে কোনো শিলাস্তরে এটা হতে পারে। যে কোনো শিলাস্তর মানে হচ্ছে পাললিক শিলা অথবা রূপান্তরিত বা আগ্নেয় শিলা, যে কোনো শিলাস্তরে এটা হতে পারে এবং এটা যে কোনো আকৃতির হতে পারে। কারণ প্রাকৃতিক শক্তিগুলো যখন যে পাশ থেকে ভূমির উপরে কার্যকর হবে, তখন সেই পাশটায় ক্ষয় কার্য হবে। এখন মরুভূমির অঞ্চলে যদি তোমরা দেখো যে বাতাস যেদিক থেকে প্রবাহিত হবে, সেই পাশটায় কিন্তু ক্ষয়প্রাপ্ত হবে। আবার সূর্যের আলো বা সূর্যের তাপ যেই ভূমির যে অংশে বেশি পড়বে, সেই অংশে কিন্তু রকটা বিচূর্ণীভূত হবে বা মানে ভঙ্গুর হবে। এরকমভাবে এটার আকৃতির জন্য মানে সবসময় বলা যায় না যে কেমন হবে, কিন্তু বিভিন্ন রকম হতে পারে। তবে নর্মালি গম্বুজের মতো হয়, যেহেতু ক্ষয় হয়, সাধারণত বলা হয় যে উপরের দিকে ক্ষয় হয়, তাই অনেকটা গম্বুজের মতো হয়ে থাকে। আর এটার ঢাল খুব খাড়া হবে না, কারণ এটা তো ক্ষয় হয়ে ঢালটা আরও কমে যায় এবং উচ্চতাও খুব বেশি হয় না। তো মোটামুটি হচ্ছে আমাদের পর্বতের ক্লাসিফিকেশন, মানে আমরা পর্বত কি, ক্লাসিফিকেশন, এগুলো মোটামুটি এ পর্যন্ত পড়লাম। এখন আমি একটু সাম আপ করি আমরা কি পড়েছি। সেটা হচ্ছে যে আমরা পৃথিবীর ভূমিরূপ সম্পর্কে আলোচনা করেছি। পৃথিবীর ভূমিরূপ কত রকম এটা জেনেছি, যে আমরা জেনেছি পৃথিবীর ভূমিরূপ 3 ধরনের। একটা হচ্ছে পর্বত, মালভূমি এবং হচ্ছে সমভূমি। আজকে আমরা পড়েছি পর্বত। পর্বতটা কি পড়েছিলাম আমরা? পর্বত পড়েছি যে পর্বত হলো অতি উচ্চ সুবিস্তৃত খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপকে আমরা পর্বত বলেছি, তাই না? আর পর্বতের উচ্চতা কত বলেছিলাম, মনে আছে? ক্লাসে কনসেন্ট্রেশন দিয়েছ? হ্যাঁ, আমাদের হচ্ছে পর্বতের উচ্চতা 1000 মিটারের অধিক হতে হবে, তাহলে সেটাকে পর্বত 1000 অথবা 1000 মিটারের উচ্চতা সম্পন্ন শিলাস্তূপটাকে পর্বত হিসাবে আমরা গণ্য করছি। আর পাহাড়টাকে আমরা বলছি যে 600 থেকে 1000
হ্যাঁ, 1000 মিটার পর্যন্তটাকে আমরা পাহাড় বলছি। এই পর্বতটাকে আমরা গঠন এবং উপাদানের উপর ভিত্তি করে পর্বতকে আমরা কয়টা ভাগে ভাগ করেছি? 5টা ভাগে। কি কি? ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, ল্যাকোলিথ পর্বত, আগ্নেয় পর্বত আর হচ্ছে ক্ষয়জাত পর্বত। আমরা বলেছি ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় কিভাবে? এটা বিভিন্নভাবে পার্শ্ব চাপের কারণে ভাঁজের সৃষ্টি হয়ে যে পর্বতের সৃষ্টি হয় সেটাকে ভঙ্গিল পর্বত বলা হয়। ভঙ্গিল পর্বত হচ্ছে পৃথিবীর বিখ্যাত ভঙ্গিল পর্বতগুলো হচ্ছে কি আন্দিজ, আল্পস, হিমালয়, হ্যাঁ, রকি, এগুলো হচ্ছে একদম উল্লেখযোগ্য পর্বত। আরেকটা পড়েছি যে স্তূপ পর্বত। স্তূপ পর্বতটা কি পড়েছি? যে ভূ আন্দোলনের কারণে যখন শিলা যে সংকোচন প্রসারণ হয় এর কারণে কি হচ্ছে, কোনো একটা অংশ বসে যাচ্ছে, কোনো একটা অংশ উপরের দিকে উঠে যাচ্ছে। উঠে যাওয়াটাকে স্তূপ পর্বত বলে আর বসে যাওয়াটাকে বৃহস্ত উপত্যকা বলা হয়ে থাকে। তারপরে জেনেছি ল্যাকোলিথ পর্বত, তাই না? ল্যাকোলিথ পর্বতটা জেনেছি যে পৃথিবীর অভ্যন্তর, আমরা জানি যে পৃথিবীর অভ্যন্তরটা অনেক উত্তপ্ত এবং গলিত লাভাগুলো সবসময় চেষ্টা করছে ভূপৃষ্ঠের বাহিরে চলে আসার জন্য। তো কিছু কিছু সময় তারা ভূ অভ্যন্তরে কিছু দুর্বল শিলাকে ফাটিয়ে উপরের দিকে উঠে আসার চেষ্টা করে, কিন্তু পুরোপুরি আসতে পারে না। তখন ভূপৃষ্ঠের নিচের দিকে কোনো একটা লেয়ারে এগুলো জমা হয়ে শীতল হয়ে গম্বুজের মতো আকৃতি ধারণ করে একটা পর্বতের সৃষ্টি করে, সেটাকে বলা হচ্ছে গম্বুজ পর্বত। আরেকটা হচ্ছে, এটা গেল গম্বুজ পর্বত। এরপর আগ্নেয় পর্বত। আগ্নেয় পর্বত হচ্ছে যে আগ্নেয়গিরির মানে কারণে যেসব লাভাগুলো উদ্গীরণ হয়, সেই লাভাগুলো কি করছে, যে ভূ অভ্যন্তরের দুর্বল অংশকে ফাটিয়ে ভূপৃষ্ঠে বের হয়ে আসছে, বাইরে চলে আসছে, এবং কালক্রমে এই লাভাগুলো দিনের পর দিন, বছরের পর বছর জমতে 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 আস্তে আস্তে এরকম পাহাড়ের মতো, শঙ্কু আকারের পাহাড়ের মতো, পর্বতের মতো সৃষ্টি হচ্ছে। এই পর্বতটাকে বলা হচ্ছে যে আগ্নেয় পর্বত। আর ক্ষয়জাত পর্বতটা হচ্ছে কি, পূর্ববর্তী কোনো পর্বতটা বিভিন্ন রকম প্রাকৃতিক শক্তিসমূহ দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে যে কঠিন শিলাগুলো দণ্ডায়মান অবস্থায় থাকে পাহাড়ের মতো, পর্বতের মতো, সেটাকে বলা হচ্ছে ক্ষয়জাত পর্বত। তো মোটামুটি হচ্ছে পর্বতের ক্লাসিফিকেশন আমাদের এখানে শেষ। তোমরা অবশ্যই বাসায় এটা পড়বা, প্র্যাকটিস করবা, এবং চিত্রগুলো, প্রত্যেকটা পর্বতের চিত্রগুলো বাসায় বসে প্র্যাকটিস করতে হবে। কারণ এগুলোর যখন আমরা আনসার করব, লিখবো, আমাদের কিন্তু চিত্রগুলো আঁকাতে হয়, হ্যাঁ। তার কারণে ফিগারগুলো মানে তোমরা মানে ফ্রি হ্যান্ডে আঁকানোর চেষ্টা করবা, বই দেখে বুঝবা যে কীভাবে আঁকাতে হবে। তো আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসের অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।